জয় হিন্দ, বন্দে মাতারাম এই কথাটা আমি সবসময় ভিডিওর শেষে ইউজ করি। আজকে ভিডিওর শুরুতেই এটা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আপনাদের সবাইকে জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখুন, শেয়ার মার্কেট তো শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, শেয়ার মার্কেট নিয়েই কথা বলছি। করাচির স্টক মার্কেট, যার মানে যে যে কান্ট্রির জিডিপি বা যে কান্ট্রি যে স্টক এক্সচেঞ্জের পুরো ভ্যালু আমাদের একটা দুটো বড় কোম্পানির থেকেও কম, ঠিক আছে, তাদের স্টক মার্কেট ক্র্যাশ করেছে 6%। 6% ক্র্যাশ করছে, ঠিক আছে। যাই হোক, কেউ তো আর ইনভেস্ট ওখানে করেও না মনে হয়। 6% ক্র্যাশ। আমাদের কি হয়েছে? আমাদের সেই অর্থে দেখতে গেলে দারুণ দারুণ একটা ম্যাচিওর্ড রিয়াকশন দিয়েছে ইন্ডিয়ান বাজার। এবং আপনারা যারা আমার এই সঞ্জয় টক্স চ্যানেলের সাথে যুক্ত আছেন, যারা সঞ্জয় টক্স চ্যানেলের ফ্রি টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত আছেন, এই ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে আবার দিয়ে দেব। শুধুমাত্র লিংক থেকেই জয়েন করবেন, কোনো মানে সার্চ করে জয়েন করবেন না। প্রচুর ফেক গ্রুপ আছে। কোনো রকম টেলিগ্রামে কেউ যদি টিপস প্রোভাইড করবো বলে পয়সা চায়, কোনো রকম আমি টিপস সার্ভিস দিই না, কোনো রকম পয়সা তাদেরকে দেবেন না, ঠিক আছে? তাহলে ফেক বুঝবেন। শুধুমাত্র লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে করবেন। দেখুন, 3:15 রাত 3:15 সময় আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জয় হিন্দ, মার্কেট যদি ওপেন ইজ ইকুয়াল টু লো করে তাহলে আরও ভালো। মনে হয়েছিল, মার্কেট মনে হচ্ছে যেন ওপেন ইজ ইকুয়াল টু লো করবে, যেখানে ওপেন সেখানেই লো হবে। আর আজকে যদি মার্কেটকে দেখেন, এইটা 15 মিনিটের চার্ট আপনাদের সামনে ওপেন আছে। এই যে 15 মিনিটের চার্টে দেখছেন, এইখানে দেখুন ওপেন ইজ ইকুয়াল টু লো। এই লো যেখানে ওপেন হয়েছিল সেটাই লো তৈরি করেছে, এবং তারপর থেকে সারা দিন মার্কেট উপরেই ছিল এবং দিনের হাইয়েস্ট পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। এটাই বলে ম্যাচিউরিটি, এটাই বলে ইকোনমিক্যাল স্ট্রেংথ। একটা কান্ট্রি কখনো কখনো শুধুমাত্র একদিকে ভালো করলে হয় না, যে আমি শুধু যুদ্ধে পারদর্শী বা আমি শুধু এই, তা নয়। সার্বিক স্ট্রংনেস দরকার। এখন যেহেতু এই চ্যানেলটা ইকোনমি নিয়ে আমার, বা স্টক মার্কেট নিয়ে, সেই দিকটা একটু বেশি ফোকাস করব। কারণ আর্মি আমাদের যে কোনো ম্যাচড হয় না অন্যদের সাথে, সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, মাত্র 25 মিনিটের অপারেশন ছিল। 25 মিনিটে বুঝে গেছে যাদের বোঝানোর কথা ছিল যে কি হতে পারে। 25 মিনিটে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, প্রাক্তন সেনাবাহিনীর সেনাধ্যক্ষের টুইটও এসেছে, যদি আপনারা ফলো করেন তাহলে সেখানে লেখা আছে পিকচার আভি বাকি হ্যায়। কি বলছেন জানি না, মানে তাদের ব্যাপার, মানে সেনাবাহিনীর ব্যাপার তারাই ভালো জানেন। আমরা তো শুধুমাত্র যখন নিউজ আসবে তখনই আমরা শুনি। তাও মাঝে মাঝে খারাপ লাগে। হ্যাঁ, স্টক মার্কেট নিয়ে বলবো, একটু আজকে বলতে ইচ্ছা করছে। তাও মাঝে মাঝে খারাপ লাগে, কয়েকজন মানে আলপটকা রাজনৈতিক নেতারা কয়েকজন এরকম আলপটকা মন্তব্য যে করেন। আমি দেখছিলাম একজন রাফায়েলের নিচে লেবু লঙ্কা ঝুলিয়ে দেখাচ্ছিল যে এগুলো কি শোকেসে রেখে দেবে, কবে করবে। আরে বাবা, মিলিটারি জবে অপারেশন করবে তোমাকে আমাকে বলে করবে? তারা আমাদের থেকে অনেক ভালো জানে। তারা জানে কখন কি করতে হয়, কখন কি না করতে হয়। তাহলে আজকে সেই লেবু লঙ্কাটা যে ঝোলাচ্ছিল, আজকে সেই লেবু লঙ্কাটা কোথায় সে গুঁজে রেখেছে আমার একটু জানার ইচ্ছা আছে। আপনারা যদি জানেন তা সেটা কোথায় গোঁজা আছে একটু কমেন্ট বক্সে লিখবেন। তা এইসব যে আলপটকা কয়েকজন আছেন যারা মন্তব্য করেন সেনাবাহিনী নিয়ে বা এই উইলিংনেসগুলো নিয়ে, এইগুলো মানে কখনোই মানা যায় না। অনেকে আবার বলছে এই তো 10 দিন হয়ে গেল, কবে হবে কবে হবে, যা সবাই উৎকণ্ঠা আছে, ঠিক আছে। কিন্তু সেনাবাহিনী, তাদের একটা ব্যাপার থাকে যে কখন আমি কি করব, কখন প্ল্যান করব, তাদের উপর তো ভরসাটা তো রাখা উচিত। আমার চ্যানেলে যারা আছেন জানেন, আমি বারবার ভরসা রেখেছিলাম, বারবার আপনাদের মনে কনফিডেন্স দিয়েছিলাম। দেখুন, এই সময়েও মার্কেট দারুণভাবে দাঁড়িয়ে আছে, দারুণভাবে দাঁড়িয়ে আছে। আমি নিজে আপনাদের এসে বলেছিলাম, লং টার্ম ইনভেস্টমেন্টের মতো মতো যদি কেউ করতে চান, মানে মার্কেট মানে অর্থনীতির ব্যাপারে ইন্ডিয়ান ইকোনমি যদি 10 বছর 15 বছরের নজরিয়া থাকে, সব থেকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি 10 বছর 15 বছর 20 বছরে।
আমি নিজে বলেছিলাম যে আমি নিজে ইনভেস্ট করেছি 24,370-এর উপর ক্লোজিং দেওয়াতে। আজকে দেখুন যুদ্ধ হলো, এই অপারেশন সিন্দুরও হলো, মার্কেট কোথায়? সেই 24,400-তেই তো দাঁড়িয়ে আছে। তাই জন্যই বলছি এই ইন্ডিয়া আলাদা, এই ইন্ডিয়া আলাদা, এই ইন্ডিয়ান জনগণ আলাদা, এই ইন্ডিয়ার সব জিনিস আলাদা। যেদিকে একদিকে করা হচ্ছে আপনার আর্মড ফোর্সেস, সেটা তো আছে, আর্মড ফোর্সেস আমাদের সবসময় ভালো। এবার তাদের অনেক সময় খোলা হাত হয়তো দেওয়া হতো না, অনেক পলিটিক্যাল রিজন আছে, অনেক বাইরের প্রেশারের কাছে অনেক সময় আমরা মাথা নত করতাম। সব সময় আমি দেখেছি ঘরের কিছু হলে আমরা বিদেশে ছুটতাম, আমেরিকার কাছে ছুটতাম, দেখো ভাই আমাকে ঘরে আমাকে এই করেছে, আমাকে মেরেছে, কি করব, তুমি একটু বুকে দাও, এরকম ব্যাপার। আরে বাবা, আমার ঘরে হয়েছে, আমি দেখব, অন্যের কাছে যাব কেন? অন্যরা বুকে দেবে। আর এই সুযোগটাই থার্ড পার্টিরা নেয়। সে আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, যারা যারা বন্ধু পক্ষ তখন ছিল না, এবং বিভিন্ন সরকারের, মানে আমি আমেরিকা বা ইউরোপ বা অন্যান্য বলছি, বিভিন্ন সরকারের আমলে আবার বিভিন্ন নীতি চেঞ্জ হয় বা বিদেশেও, সেটা একটা আছে। তো এই ব্যাপারগুলো ছিল। আজকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে হ্যাঁ, যে অ্যাটলিস্ট আমাকে, আমার কাছে যদি কেউ এসে আমাকে চোখ দেখায়, আমি তাকে চোখ রাঙানিটা আমি নিজের পায়ে দাঁড়িয়ে দিতে পারবো, অন্যের কাছে গিয়ে আমাকে কান্নাকাটি করতে হবে না। যাই হোক, তো এটা ছিল একটু আপনাদের নিশ্চয়ই এই যে টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম রাত 3টের সময়, সেটা নিশ্চয়ই ভালো লেগেছে। একটু এই এই ব্যাপারটা যে ওপেন ইজ ইকুয়াল টু লো হতে পারে, এইটা আজকে আপনাদের ট্রেডিংয়ে বা মানসিকতার দিক দিয়ে কতটা কাজে দিয়েছে একটু নিচে কমেন্ট বক্সে লিখবেন। তারপর এই ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নও আমি নেব, প্রশ্নের উত্তরও নেব। মার্কেট নিয়ে বলি, মার্কেট নিয়ে দেখুন মার্কেট যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, এবার দেখুন একটা বড় যদি এখান থেকে এক্সক্যালেট হয় তাহলে হয়তো মার্কেট একটু থমকে থাকবে। আমি আবার বলছি, মার্কেট নিচে ভেঙে একদম শেষ হয়ে যাবে, একদমই নয়, একদমই নয়। এই ব্যাপারটা কিন্তু আমি আপনাকে আজকে বলছি না, কয়েকদিন আগে থেকেই বলছিলাম সতর্ক থাকুন। বাট এই নয় যে আমি ইনভেস্ট করব না, সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম, তা নয়। আমি নিজে বলেছি 24,370-এর উপর ক্লোজিংয়ে আমি নিজে ইনভেস্ট করেছি, বাদ বাকি যে 50% ছিল, রাইট? তাহলে এত বড় বোল্ড স্টেটমেন্ট কে দিতে পারে যখন জানি যুদ্ধ যুদ্ধ চলছে? কারণ ইন্ডিয়ান ইকোনমিতে বিশ্বাস আছে আমার, 1-2 দিনের জন্য নয়। কেউ যদি 6 মাসের জন্য টাইম করতে চায়, 3 মাসের জন্য টাইম করতে চায়, সেটা আলাদা ব্যাপার। যারা ইনভেস্টমেন্ট, সত্যিকারের প্রকৃত ইনভেস্টমেন্ট, তাদের জন্য তো ব্যাপারটা আলাদা। আর যাদের একদম শর্ট টার্ম থাকবে, সে আজকে ট্রেডিং এর মতো করবে। এই যে ওপেন ইজ ইকুয়াল টু লোই তো আজকে ছিল, ট্রেডিংয়ে যারা অত করতে পারে ইন্ট্রাডে, সেই স্কিল আছে, তারা ট্রেডিং করবে। কিন্তু ট্রেডিং আর ইনভেস্টমেন্টকে গুলিয়ে ফেলবেন না, বলবেন না যে 3 মাসের জন্য ইনভেস্ট করতে চাই, 3 মাসের মশাই ইনভেস্ট হয় না। তো এই জন্য বলছি লং টার্মে ইন্ডিয়ার ইকোনমি এখনও ভালো আছে, এসআইপি বন্ধ করবেন না, টুকটাক যা সামর্থ্য আছে ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই না হলে করুন, অ্যাটলিস্ট শুরু তো করুন। ঠিক আছে, এবার আসি যে আমাদের মার্কেট কালকে কি হতে পারে, এবার এই যুদ্ধের পরিস্থিতিতে কি হতে পারে। দেখুন আমি বলছি রিটালিয়েটের মতো, রিটালিয়েট করার ক্ষমতা তেমন কিছু নেই। ঠিক আছে, অন্যদের রিটালিয়েট করার পাকিস্তানের অত ক্ষমতা নেই, সুতরাং রিটালিয়েশন সেই অর্থে হবে না। এবার ওরা একটা ফেস সেভিংসের জন্য এখনই থেকেই বলছে, এখন থেকেই ওদের মিডিয়া বলছে আমাদের নাকি 5খানা জেট বিমান তারা গুলি করে নামিয়েছে, পুরনো ভিডিও দেখিয়ে, মানে ওই ভিডিওগুলো আমাদের দেশেরই নয়, অন্যান্য দেশের 2022-2020 ভিডিও দেখিয়ে বলছে, মানে মিথ্যে কথা যা বলে। সেই জন্য আপনাদেরও বলছি, প্লিজ এই সময় না জেনে না বুঝে ওই কোনো একটা হোয়াটসঅ্যাপে কিছু একটা পেলেন ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো একটা কথা, বাই ওটাকে আবার ফরওয়ার্ড করলেন নিজেদের গ্রুপে না বুঝে, ওই সব করবেন না। এখন কিন্তু অনেক প্রোপাগ্যান্ডাও চালানো হয়, অনেক প্রোপাগ্যান্ডা চালানো হয়। দেখুন আমি ইউরোপে থাকি, আমি এখানে কিন্তু আমার এখানে পাকিস্তানি অনেক মিডিয়া অ্যালাউড, ইন্ডিয়াতে ব্যান আছে, এখানে অ্যালাউড। আমি দেখছি তো তারা প্রচুর মিথ্যে কথা বলছে, সুতরাং তাদের থেকে একটু বেঁচে থাকবেন। তারা অনেক সময় কিন্তু আপনার পালকি শর্মার যদি ফার্স্ট স্পোর্ট বলে আছে নিউজ চ্যানেল, সেটা দেখুন, সেটা ইন্ডিয়ান, সেইগুলো দেখুন। ওখানে উনিও বলেছেন যে অনেকে কিন্তু এরকম ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অনেকে মানে ইন্ডিয়ান বিরুদ্ধে অন্যরকমভাবে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ফরওয়ার্ড করবে বা এই করবে, এবং সেটা আপনারা না বুঝে নিজেদের গ্রুপের মধ্যে ফরওয়ার্ড করতে লাগলেন। এই সব করবেন না।
শুধুমাত্র দেখছেন আজকে আমাদের মিলিটারি স্পোক্সপারসনরা এসে বলেছেন, এবং আমার খুব গর্ব লেগেছে যখন দুজন মহিলা সৈনিক এসে প্রেজেন্টেশন দিয়েছেন, মানে সত্যি হ্যাটস অফ টু দ্য থিংস। আর অন্য এই যে টেররিস্ট অ্যাটাকের মাধ্যমে যেটা চেয়েছিল যে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ এই সবগুলো করা পাকিস্তান, সেটা তো একদমই ফেলিয়ার। আজকে যে স্পোক্সপারসনরা, মিলিটারি স্পোক্সপারসনরা এসে দুজন মহিলা যে বললেন তারা একজন মুসলমান একজন হিন্দু, যতদূর আমি নাম থেকে জানি। তাহলে ব্যাপারটা এই জন্য আমি বলছি, ব্যাপারটা মানে দেখুন এখানে এই যে হিন্দু মুসলিম জৈন শিখ বৌদ্ধ সবাই একই ব্যাপার। যখন ভারতের ব্যাপার আসে, যখন আমরা ভারতীয়, প্রথমে তো আমরা ভারতীয়, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, জানতে হবে, এবং সেই অনুযায়ী করা হয়েছে। এবং আমার মনে হয় এই ব্যাপারে দেশ, আমরা ২৬ জনকে হারিয়েছি, সত্যি দুঃখের ব্যাপার, কিন্তু আমরা দেশকে আবার যেন একবার নতুন করে ইউনিটি আবার নতুন করে চিনিয়ে দিল, আবার আমাদের দেখিয়ে দিল যে না, আমরা এই কঠিন পরিস্থিতিতে এক হয়ে থাকতে পারি এবং যোগ্য জবাব দিতে পারি। আগে কি হতো, আগে আমরা যোগ্য জবাবটা দিতে পারতাম না। অন্য অনেক সময় টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এবং দেখুন 100% ফুলপ্রুফ কিছু করা যায় না। সব থেকে যদি ওয়ার্ল্ডের যদি টপ আপনি দেখেন, মোসাদ সব থেকে টপ মানে ইন্টেলিজেন্স এজেন্সি ইসরায়েলের, সেটাও ফেল করেছে। আমেরিকারও টুইন টাওয়ার ধসেছে, ওদের কি ইন্টেলিজেন্স ভালো নেই? ওদেরও তো ইন্টেলিজেন্স ভালো আছে। 100% ফুলপ্রুফ কখনোই হবে না, কিন্তু সেই দিকে যেমন ঘরের 100% ফুলপ্রুফ হবে না বলেই যে আমাদের এইটা শৈথিল্য করে দিতে হবে তাও নয়। সেই দিকে আর্মড ফোর্সেসের উপর আমাদের যথেষ্ট ভরসা আছে যে তারা এই ব্যাপারগুলো আরও ভালো করে আঁটোসাঁটো করে দেখবে, এবং বাইরের দিকে কেউ যদি আসে তার যে জবাব দেওয়া সেটাও আমরা দেখতে পারবো। আমি যেটা আপনাদের গত একটা ভিডিওর আগেও বলেছিলাম, ভাবুন না, আপনি যে বাজার করতে যান, আপনি কি মিলিটারি বা পুলিশ সাথে নিয়ে যান? কারণ বাজারটা আপনার দেশ। বাজার যে মাছ মাংস তরিতরকারি আনতে যান, পুলিশ প্রোটেকশন বা মিলিটারি নিয়ে যান না তো? তাহলে কাশ্মীরটাও তো আমার দেশ, আমি ওখানে যাব ঘুরতে, এমনি যাব আমার দেশে, আমি পুলিশ মিলিটারি প্রোটেকশন রাখবো কেন? অন্যরা যাতে ভয় পায় আমার ঘরে ঢুকতে, আমার কাছে দেখতে, যাতে অন্যরা ভয় পায় যে না, এখানে যদি আমি কিছু করি তাহলে তার যোগ্য জবাব পেতে হবে। এবং আমার মনে হয় এই আজকে যে ভারতের আর্মড ফোর্সেসরা এই যোগ্য জবাবটা সারা পৃথিবীর সামনে দেখালো যে না, এখন এই ভারত আলাদা, এইখানে কিন্তু এই জিনিসগুলো চলবে না। সুতরাং আর্মড ফোর্সেসকে আবার আমি কুর্নিশ জানাই, আমরা সবাই একসাথে তাদেরকে স্যালিউট জানাচ্ছি যে তাদের জন্যই আমরা আছি। আর ওইসব যারা আলপটকা মন্তব্য করে, কিছু রাজনৈতিক নেতারা আছে ওই লেবু লঙ্কা ঝুলিয়ে রাফায়েল করে, ওরা কি এসি ওখানে বসে আছে, এসি ঘরে বসে আছে, হ্যাঁ ব্যাস, ওরা কি বুঝবে রাতের ওইখানে পাহারা দেওয়া, সব বর্ডারকে প্রোটেকশন করা, ওই এক একটা বন্দুকের ওজন কত, পুরো গিয়ার্স অল্টিটিউডে পাহাড়ে ছোটা, ওগুলো তো পাহাড়ি মাউন্টেন এরিয়া, আমাদের যে বর্ডার এরিয়া, ওইসব কি কষ্ট সেগুলো ওরা কি করে বুঝবে? সুতরাং কয়েকজনের যে ওইসব মন্তব্যগুলো খুব খারাপ লাগে। যাই হোক, আজকে তারা কোথায় আমি জানি না, তারা কোথায় ঢুকে আছেন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের মন্তব্য এই নিয়ে নিচে লিখবেন। শেয়ার মার্কেট নিয়ে যদি বলি, মানে কালকে কি হতে পারে, একদম নিশ্চিন্তে থাকুন। মোটামুটি আজকে রাতে মোটামুটি আর কিছু না আসারই চান্স আছে। সুতরাং মার্কেট ঠিক আছে। দেখুন, যদি 1-2% এমনি নিচেও নামে, এটা তো রানিং কারেকশন, এটা যুদ্ধের জন্য কে বলেছে? যদি 1% আজকে নিচেও বন্ধ হতো, বলতেন না যে যুদ্ধের জন্য হয়েছে, আমি অ্যাটলিস্ট বলতাম না। মানে কেন বলবো? বাজার নিচ থেকে যদি দেখেন 22,000 থেকে 24,400, মানে প্রায় 10-11% বেড়েছে। তারপর সে যদি 1%, 2%, 3%-এরও নিচে একটু কারেকশন দেয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেটাই দেয়নি, আজকেই 34 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে। এটাই বোঝা যায় যে স্ট্রং কত ইকোনমি। আজকে এফআইআই ডিআইআই দুজনেরই বাই এসেছে। আচ্ছা, ডিআইআইদের নয় ছেড়ে দিলাম, যে আজকে ওনাদের তো দেশাত্মবোধ আছে, তাই জন্য আজকে হয়তো তারা কিনবেই। এফআইআইরা তো বোকা লোক নয়, তারাও আজকে 2,000 কোটির উপর ক্যাশ মার্কেটে বাইং করেছে। ওরা কি বোকা? স্মার্ট মানি পয়সা লাগাচ্ছে যুদ্ধের এই পরিস্থিতি জেনে। আমার আপনার থেকে অনেক বেশি চালাক ওরা, অনেক বেশি নিউজ তারা দেখে, তারা জানে। তাহলে
সুতরাং ভারতের ইকোনমির উপর লং টার্মের বিশ্বাস আমার অ্যাটলিস্ট আছে, আপনারা যারা দর্শক তারাদেরও নিশ্চয়ই আছেন। যারা এখনও আমতা আমতা করছেন, ট্রেডিং আলাদা, ইনভেস্টমেন্টটা আলাদা। ইনভেস্টমেন্ট করতে হলে আজকে ইয়েস্টারডে ওয়াজ গুড ডে, একটা কথা আছে, ইয়েস্টারডে ওয়াজ গুড ডে। যদি ইয়েস্টারডে না করে থাকেন আজকে অ্যাটলিস্ট করুন, এই কথাটাই বলা হয়, অ্যাটলিস্ট শুরু করুন। ঠিক আছে, ওই একদম টাইমিং 1% 2% একদম নিচে গেলে নেব, ওই হবে না। কারণ সত্যিকারের যখন নিচে আসবে আবার মনে হবে যে আরও নিচে আসুক, তখন নেব। ঠিক আছে, আজকে একটু বললাম, একটু অন্য ধরনের কথা হলো, তাই হয়তো 15 মিনিটের মতো হয়ে গেল। ঠিক আছে, ক্ষমা করে দিন। আজকে এরকম তো হয়তো মানে লাইফ টাইমে একবারই সুযোগ আসে। ঠিক আছে, এইবার একটু আপনাদের প্রশ্নোত্তরগুলো নিয়ে নিই। একটু কিছু প্রশ্নোত্তর খুব কুইকলি নিয়ে নেব। একজন প্রশ্ন করেছে, পল্লব বসু, মনে হয় নিফটি 50 ফল করার চান্স আছে? আমার তো মনে হয় না, আজকেই যা হলো না তাহলে আবার কি ফল? ফল মানে কি বোঝাতে চাইছো? যদি 1%কে ফল বলো তাহলে তাহলে মার্কেটে থাকতে হবে না। হ্যাঁ, 1% মানে 230 পয়েন্ট। কোনোদিন যদি 230 পয়েন্টও হয় পরে ওটাকে ফল আমি বলি না অ্যাটলিস্ট। মানে ওটা ফল কি, 1-2%কেও ফল বলা যায় না। ঠিক আছে, যাই হোক। আচ্ছা দাদা, যদি যে প্রশ্নগুলো নিচ্ছি নর্মাল কমেন্ট নিচ্ছে না। হ্যাঁ, এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। দাদা, আমার ভোদাফোন 4 লাখ স্টক আছে 10 টাকা 45-এ, আমি কি বেরিয়ে যাব নাকি 5 ইয়ার্স হোল্ড করবো? আমি তো অ্যাটলিস্ট আমার চ্যানেলে বলিনি বা কোনোদিন এই স্টকটাকে কাভারও করিনি। নিজেই ভাবুন না, 4 লাখ স্টক 10 টাকায় কিনেছেন, সমপরিমাণ টাকাটা যদি এয়ারটেলে রাখতেন কি হতো? এয়ারটেলের চার্ট দেখুন, এয়ারটেলের বিজনেস দেখুন, মাচ মাচ বেটার দেন আইডিয়া ভোদাফোন। 10 টাকা বলে ভাবেছেন বেশি শেয়ার পাবো, নিয়ে নি। এবং লটারি কিনেছেন, তাহলে লটারি কিনে থাকলে বা কারোর থেকে শুনে কিনেছেন, তাদের জিজ্ঞেস করুন, আর কি বলবো। লটারি কিনলে এই মার্কেট ছেড়ে দেয় না, ব্যবসা বুঝে কনফিডেন্স থাকলে তাহলেই করবেন, তাছাড়া নয়। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস যদি করেন 5 ইয়ার্সের বিজনেস, আমি স্টকের দাম নিয়ে তো কিছু বলতে পারি না, এর বিজনেস কি, আমার বিজনেসের প্রতি মানে বিগত 5 বছরে ভালো হয়নি, তাহলে নেক্সট 5 বছরে কি হবে, আই এম নট শিওর। ঠিক আছে, আর তাই জন্য এই স্টকটা কোনোদিন আমি আমার চ্যানেলে কভারও করিনি। যাই হোক, আমার অ্যালোকেশন 5-6% নিয়ম মেনে, বাট অনেক হাই মার্কেটে কেনা। ঠিক আছে, সে একবার হয়ে গেছে, আপনার এসআইপি তো চলতে থাকবে। অনেক হাই মার্কেটে কেনা যদি অ্যালোকেশন থাকে, স্টকেও তো এসআইপি করা যায়। ভালো, ধরুন 20টা স্টকের পোর্টফোলিও আছে, হোয়াই নট ইউ আর ডুইং সিপ ইন দ্য পোর্টফোলিও, সেটাও তো করা যায়। ভালো স্টকের পোর্টফোলিও, আমি খারাপ স্টকে অ্যাভারেজ করতে বলছি না, খারাপ স্টক তো বেচে বেরিয়ে যেতে বলেছি গত ভিডিওতে। খারাপ স্টকে বেচে বেরিয়ে গিয়ে সেই টাকাটা মিউচুয়াল ফান্ড, পাতি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে রেখে দিলেও, পাতি মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ডে, ইন্ডেক্স মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ডে রেখে দিলেও 20 বছর কি 10 বছরে সেই লসের টাকাও চলে আসবে। উপর থেকে তো লস বেশি হয়নি কাউর, মাল্টিক্যাপ যদি মিউচুয়াল ফান্ডের যদি বলেন। ঠিক আছে স্যার, আমি আলিপুরদুয়ার থেকে প্রণয় দেবনাথ বলছি, মতিলাল মিড ক্যাপ ব্লু চিপ। হ্যাঁ, কয়েকটা ফান্ডের নাম বলেছেন, প্রত্যেকটা ফান্ডই মোটামুটি না, ভালো ফান্ডই আছে। হ্যাঁ, ঠিক আছে, আগামী 5 বছরে কীরকম রিটার্ন দেখুন, এটা তো মার্কেটের উপর নির্ভর করছে, তেমন কিছু নয়। তবে আপনার কাছে ভালো ফান্ড আছে, আমার মনে হয় বেঞ্চমার্কের মতোই থাকবে বা তাকে আউট পারফর্ম আপাতত তো এই ফান্ডগুলো করছে মোটামুটি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, নিফটি বিজ ও MM 150 ETF কিনি এনি বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, ETF এ যারা ইনভেস্ট করেন ভেরি গুড। আমার ETF নিয়ে ভিডিও আছে, দেখে নেবেন। আরও কিছু প্রশ্ন নেবো, তার আগে এই ভিডিওটাকে একটু ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। তার সাথে সাথে আপনাদের যারা আমার অ্যাপটা এখনও ইনস্টল করেননি, গুগল প্লে স্টোরে যান, সেখানে সঞ্জয় টক্স অ্যাপ পেয়ে যাবেন। সেই অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও দিয়ে দিয়েছি, লিঙ্ক থেকেও সেখানে ইনস্টল করে নিতে পারবেন। সেখানে আমি অনেক ফ্রি কোর্সেস বা ফ্রি ভিডিওসও আনবো। একটা হয়তো এই উইকেন্ডেই রিলিজ হবে ফ্রি একটা ভিডিও, যেখানে মোটামুটি আমি লার্নিং পারপাসে অনেক কিছু বোঝাবো। তার সাথে সাথে আমার 8ই জুন থেকে সুইং ট্রেডিংয়ের উপর কোর্স চালু হচ্ছে, যারা জয়েন করতে চান এখন এনরোলমেন্ট চালু আছে, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিছু ডিসকাউন্টও চলছে। এখন আপনারা এনরোল করে নিতে পারেন। সুইং ট্রেডিংয়ের উপর স্পেশাল কোর্স শুরু হয়েছে। আচ্ছা, এবার ভুল হবে না দাদা, আমি এখানে বলেছি কিছু ভুল করবেন না, সেই জিনিসগুলো নিয়ে বলছেন। সঞ্জয় দাস, সিনকম ফর্মুলেশনের ব্যাপারে একটু বলবেন। 19 টাকা 19 পয়সা না, এরকম স্টক 19 টাকা 20 টাকার স্টক আমি করিও না, কভারও করি না, এবং এইগুলোতে অনেক কিছু অপারেটরের ব্যাপার থাকে যেগুলোতে রিটেলাররা বেশিরভাগ ফেসে যায়। ঠিক আছে, সুতরাং একটু সাবধানে কাজ করো, এইসব স্টকে আমি পার্সোনালি কাজ করি না। ঠিক আছে,
যাই হোক, এখানে বলেছে বাংলাদেশও সাথ দেবে 100% পাকিস্তানের সাথে যুদ্ধে, এই জন্য ওয়েস্ট বেঙ্গলেও মক ড্রিল। আচ্ছা, এটা মক ড্রিল, তখন এখন তো বুঝে গেছো মক ড্রিলটা কি ছিল, কাদের মক ড্রিলের দরকার ছিল। ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে, 25 মিনিটে যার 7টা 8টা জায়গায় ঢুকে কাউর র্যাডারই ধরতে পারে না, 25 মিনিটে কাম তামাম করে চলে আসতে পারে, তাহলে আর কি। আর যদি ফুল ফ্লেজ যুদ্ধ হয় তাহলে সেটা কদিন টিকবে আমার তো যাই হোক, ছাড়ো। এটা তো শেয়ার মার্কেটের চ্যানেল, তাই জন্য আমি শেয়ার মার্কেটেই সীমাবদ্ধ রাখছি। সঞ্জয় দা, আমার পোর্টফোলিওতে সিডিএসএল, কেফিন। হ্যাঁ, এতদিন বাদে একটা ভালো প্রশ্ন পেয়েছি, আপনাদের সবার জন্য বলছি। আমি এই প্রশ্নটা দেখেছিলাম, সুদীপ্ত ব্যানার্জি, আমি তাকে অ্যান্সার দিইনি এখানে, তাই জন্য ভিডিও করে অ্যান্সার দিচ্ছি। এটাই লাস্ট প্রশ্ন আমি নিচ্ছি, যে সঞ্জয় দা, আমার পোর্টফোলিওতে সিডিএসএল, কেফিন, সায়ান্ট, কেপিআইটি, বেল, সিজি পাওয়ার, মিক ইলেকট্রনিক্স, কার্বোর্যান্ডাম, ইনফিনান্স, মাদারসন, সিরমা সিজিএস, টেক টেক লিখেছো, টেক মাহিন্দ্রা মনে হয়, আরইসি, উজ্জীবন, কেইসি ইন্টারন্যাশনাল, এগুলো আছে। অনেক স্টাডি করে নিয়েছি, তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখি। এইগুলো আপকামিং 10 ইয়ারে মিনিমাম ধরে রাখতে চাই, 30K ইনভেস্টেড যদি করি ইচে, এরকমভাবে বলছে। দেখো, তুমি স্টকগুলো খুব একটা খারাপ চুজ করনি, তবে কয়েকটা একটু বেট নিয়ে করছো, যেমন মিক ইলেকট্রনিক্স। ঠিক আছে, মানে ওদের ব্যবসাটা সবে একটু একটু ভালো একটু খারাপ, মানে ওরকমভাবে হচ্ছে। একটু যখন লং টার্ম একটু সেক্টর লিডারদের সাথে থাকো, সেটা অনেকটা ভালো দেয়। তো এরকম, মানে সবই যদি মিড ক্যাপ স্মল ক্যাপে ঢুকে যাও, সেক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায়। যদিও কিছু কিছু লার্জ ক্যাপ আছে, তবে তোমার স্টক সিলেকশনটা খারাপ নয়, স্টক সিলেকশন ভালো। এবার আমি বলবো এগুলোকে না, একটা জিনিস ধরো, 20টা স্টকের ধরো পোর্টফোলিও বানিয়েছো, যে স্টকগুলো আছে ঠিক আছে, একটা যেটা আমার একটু অন্যরকম লাগছে বললাম। এবার সেইগুলোকে তোমাকে না রেগুলার বেসিসে দেখতেও হবে। এই নয় যে নিয়ে নিলাম আর 30 বছর বাদে উঠে দেখবো এই 20টা স্টক কেমন করছে, 20 বছর বাদে না। তোমাকে প্রত্যেক কোয়ার্টারে তাদের রেজাল্ট দেখতে হবে। যদি দেখো 2-3 কোয়ার্টারের রেজাল্ট বাজে চলছে, ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো ক্লিয়ারিফিকেশন আসছে না যে কি জন্য খারাপ হচ্ছে, তাহলে সেগুলোকে চেঞ্জও করতে হবে। এই স্টকগুলো নিয়েই যে তোমায় সারা জীবন চলতে হবে তা নয়। স্টকগুলো হয়তো নিয়ে নিয়ে চললে মাঝে মাঝে দেখছো একটা জিনিস খারাপ করছে, দামের খারাপ নয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখছো খারাপ, তাহলে বেরিয়ে যাবে। যেমন আমি একটা স্টক থেকে বেরিয়েছি, তোমাদের উদাহরণ দিই সবাইকে, যেটা আমি খুব বলতাম, এমটার টেকনোলজি। ওরা ইসরো, ডিফেন্স সব কিছুতে ছিল, মনে আছে? ওরা ডিফেন্সেও কিন্তু ওরা বরাত পেত, সরবরাহ করতো। দেখো তো এখন কি হয়েছে, এখন এত ডিফেন্স নিয়ে রব রব চলছে, যেখানে সব একটু বাড়ছে, ওরা কিন্তু বাড়ছে না তেমন। কেন? আমি এখন স্টকের দাম চলছে 1300, আমি ইনভেস্টও করেছিলাম 2000 টাকায়, 2600-2700-তে আমি বেরিয়ে গেছি, 2300-400-তে বেরিয়েছি, সরি, আমি লাভেই বেরিয়ে গেছি, কিন্তু বেরিয়ে গেছিলাম, আমার লং টার্মের ভিউ ছিল। কিন্তু 3 কোয়ার্টার আমি দেখেছি, 3টে কোয়ার্টার দেখেছি, তাদের রেজাল্ট খারাপ হচ্ছিল, যা এক্সপেকটেশন তার থেকে খারাপ হচ্ছিল। কিন্তু ম্যানেজমেন্ট প্রেস কনফারেন্সে এসে বলছে না আসল কারণটা কি। তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ না না পরের কোয়ার্টারে ভালো হবে, কিন্তু এই কোয়ার্টারে খারাপটা হলো কেন সেটা নিয়ে তেমন বলছে না। সুতরাং ওই জিনিসগুলো তোমাদের দেখতে হবে। ইনভেস্টমেন্ট করা কঠিন, প্রত্যেকের প্রেস কনফারেন্স, প্রত্যেকটা কোম্পানির, ধরো তোমার কাছে 20টা বা 30টা স্টক আছে, প্রত্যেকটা কোম্পানির প্রেস কনফারেন্সে কি হচ্ছে, তাদের প্রেজেন্টেশন, ইনভেস্টার প্রেজেন্টেশনে কি বলছে, তাদের ফান্ডামেন্টাল রেজাল্ট কি হচ্ছে, সব কিছু তোমাদের প্রত্যেক কোয়ার্টারলি বেসিসে দেখতে হবে। পরিশ্রম আছে ইনভেস্টমেন্টে। যদি বলো না এত করতে পারি না, তাহলে মিউচুয়াল ফান্ডে করো। ঠিক আছে, এই কথাটা বলে রাখলাম। এবং স্টক চেঞ্জও করতে হতে পারে ওভার দ্য ইয়ার্স। আচ্ছা, ক্লোজিং ভালো বলেছেন। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন নিয়ে করি, কেন আমার অনেক দিনের পুরনো দর্শক। আদানির স্টকগুলি আছে আমার কাছে, ধরা পড়ে গেছি, কি করা যায়? অ্যাভারেজ করব না ওয়েট করব? 2 ইয়ার্সে ভিশন ছিল। দেখো, প্রথম কথা হচ্ছে, দেখো এরকম জ্ঞান পাপি চাই না। তুমি তো আমার চ্যানেলে প্রচুর আছো, প্রচুর দিন থেকে আছো, কারণ তোমার ছবি দেখে আমি জানি। তো তুমি এটা কি লিখলে যে আমি নিজে বলছো যে আমি ধরা পড়ে গেছি বা ফেঁসে গেছি, এই কথাটাও হয়তো বলছো। তাহলে ফেসে গেছো বলছো, এদিকে আবার অ্যাভারেজ করবে কেন? মানে যদি রাখতেই চাও অ্যাটলিস্ট অ্যাভারেজ কেন করবে? আমি এটাই বলছি। আমি একটা জিনিস জানি খারাপ হয়েছে, ধরো আমার আদানি ছেড়ে দাও, আদানি স্টক তো আমি বুঝি না, সুতরাং আমি তোমাকে কিছু বলতেও পারবো না। আমি ধরো একটা জিনিসে ফেসে গেছি, আমি ধরো চোরাবালিতে পড়ে গেছি। চোরাবালিতে পড়ে গেলে উঠার সময় কি বলে, তাকে আরও জোর দেবো? মানে একটা পা ডুবেছে, আরেকটা পা দিয়ে তাকে আরও একটা পা তার মধ্যে দেবো, যাতে আমার অ্যাভারেজ হয়? তাহলে তো আরও ডুবে যাবো তাড়াতাড়ি, তাই না? সুতরাং ওরকমভাবে করো না। ফেঁসে গেছো, আবার অ্যাভারেজের কথা মাথায় আনছো কেন? ঠিক আছে, যাই হোক।
এই জন্যই বলি যেগুলো মানে অত্যধিক বাড়ছে টাড়ছে বা এই তা একটা গ্রুপেই সব টাকা লাগিয়ে দিলাম, দিস ইজ নট দ্য ওয়ে। হ্যাঁ, দিস ইজ নট দ্য ওয়ে। আর জানো তো এদের কি নিউজ ফিউজ সবসময় আসে, কয়েকটা স্টকের এত হাই পিই রেশিও, সেগুলো দেখেও তো একটু সতর্ক থাকা উচিত। ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা ঠিক থাকলে অনেক স্টক থেকেই কিন্তু বাঁচা যায়। যাই হোক, ভালো থেকো, ভালো থাকবেন আপনারা সবাই। আশা করি স্টক মার্কেট আমাদের কালকেও ম্যাচিওর রিয়াকশান দেবে এবং আমরা সবাই, আবার বলছি, সবাই আমাদের দেশের সাথেই আছি। আর্মড ফোর্সেসকে আবার ধন্যবাদ জানাই। এত মানে আজকের খবরটা সত্যি অনেকটা ভালো লেগেছে, মনটা অনেকটা খুশি আছি আমরা সবাই। আপনাদের মতামত এই কমেন্ট বক্সের অবশ্যই লিখবেন। আর সঞ্জয় টক্স অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।